যারা আমি কিশোর কেবলিতে আবার তোমাদের স্বাগত। আমরা ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারে যে কটা চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারের আমরা অঙ্কগুলো করব। তার কারণ থিওরি পোর্শনটা তো ব্যাচের মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে, এবার যেগুলো অঙ্ক পোর্শনগুলো আছে সেগুলো তো ব্যাচে করানো হচ্ছে। আর যারা বাইরে থেকে দেখছো বা বাইরে থেকে ভুলে যাচ্ছ অঙ্কগুলো কিভাবে স্যার বুঝিয়েছে, তাদের রিকোয়েস্টের জন্য আমি প্রত্যেকটা চ্যাপ্টারের অঙ্ক সলিউশন করাবো এবং সেগুলো দিয়ে দেবো তোমাদেরকে, ব্যাচের মধ্যেও দিয়ে দেবো, গ্রুপে দিয়ে দেবো, সব জায়গায় তোমরা অবশ্যই সেগুলো দেখবে। ঠিক আছে, ওকে। তো আজকে আমরা একদম ফার্স্ট চ্যাপ্টার স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী চ্যাপ্টারে এক্সারসাইজে যে কটা অঙ্ক আছে সেগুলো সলিউশন করবো ছায়ার বই থেকে। ঠিক আছে, ছায়া প্রকাশনের বই থেকে। তো সেখানে নিউমেরিক্যাল প্রবলেমের অনেক কটা অঙ্ক রয়েছে, আমরা বুঝবো কিভাবে হচ্ছে কি না হচ্ছে, আমরা যেভাবে সূত্রগুলো পড়েছি সেইভাবে হচ্ছে কিনা প্রত্যেকটা। ওকে, তো আমরা শুরু করি। দেখো বুঝো, স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলীর প্রথম কোশ্চেনটা যেটা আছে, ফর্মুলা লিখবো আমরা, ফর্মুলার উপরে বেস করে কিন্তু অঙ্ক করবো। ঠিক আছে, খুব ভালো করে বুঝবে। বলছে কি, একটি বস্তুতে -80 মাইক্রোকুলম আধান আছে, বস্তুটিতে অতিরিক্ত ইলেকট্রনের সংখ্যা কত? তাহলে এখানে অঙ্কটা করবো কি করে? প্রথমত দেখবা, আমরা যখন কোয়ান্টাইজেশন অফ চার্জ পড়েছি সেখানে পড়েছিলাম অবশ্যই কিউ ইকস্ট, এক নম্বরের অঙ্কটা। হ্যাঁ, এক নম্বরের অঙ্কটা কিউ ইকস্ট টু এনই পড়েছিলাম। তো সেখানে কিউ মানে হচ্ছে আধান, এন মানে হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস, আর ই মানে হচ্ছে ইলেকট্রনের আধান ছিল। তো সেখানে কিউ মানে আমাকে বলে দিয়েছে কত, -80 মাইক্রোকুলম। তার মানে এটা তো বুঝতে পারছি মাইনাস চার্জ আছে মানে ইলেকট্রন গ্রহণ হয়েছে। তো আমরা শুধু বলেছি ইলেকট্রনের সংখ্যা কত, অর্থাৎ নাম্বারটা বের করবো জাস্ট। তাহলে কিউ এর জায়গায় বসাচ্ছি কত, 80 ইন্টু 10⁻⁻6। এন হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস, আর ই মানে কত, 1.6 ইন্টু 10⁻19 কুলম। তাহলে এন এর ভ্যালু যদি বের করি তাহলে কথা হবে 80 ইন্টু 10⁻6 বাই 1.6 ইন্টু 10⁻19। তাহলে এখান থেকে কত হবে, 80 বাই 16 পয়েন্ট উপরে চলে নিয়ে গেলাম, তাহলে ইন্টু কত হবে 10⁻5 ইন্টু 10⁻+19, তাই না? তাহলে এখান থেকে যদি অঙ্ক সলিউশন করি তাহলে এখান থেকে কত হবে, 580, আর এখান থেকে আসছে কত, 5 ইন্টু 10⁻5, ওখানে করলে কত হবে 14। তার মানে এতগুলি ইলেকট্রন দরকার। ঠিক আছে, তাহলে একটি বস্তুতে -80 মাইক্রোকুলম মানে আছে বস্তুটির অতিরিক্ত ইলেকট্রন, মানে গ্রহণ করবার পর অতিরিক্ত ইলেকট্রনের সংখ্যা কটা আছে, 5 ইন্টু 10⁻14 টি। ওকে, নর্মালি। তাহলে প্রথম অঙ্কটা বুঝতে পেরেছি নিশ্চয়ই, প্রবলেম নেই কোনো জায়গায়। ওকে, পরের অঙ্কটা চলো। সেকেন্ডলি বলছে কোনো আহিত পরিবাহীর আধান হচ্ছে 14.4 ইন্টু 10⁻19 কুলম। প্রত্যেকটা অঙ্ক বুঝবে, বোঝার চেষ্টা করবে, না বুঝতে পারলে আমি আছি, আমাকে জিজ্ঞাসা করে নেবে। ঠিক আছে, কোন আহিত পরিবাহীর আধান হচ্ছে 14.4 ইন্টু 10⁻19 কুলম। দাঁড়ি পরিবাহীতে ইলেকট্রন ঘাটতির সংখ্যা নির্ণয় করো। অর্থাৎ নিশ্চয়ই পজিটিভ চার্জ আছে মানে ইলেকট্রন বর্জন হয়েছে, এবং পরিবাহীর ভরের কি পরিবর্তন হবে সেটা জানতে চেয়েছে দুটো। তাহলে ইলেকট্রন ঘাটতি, কতগুলো ইলেকট্রন ঘাটতি মানে সংখ্যা বের করতে হবে। তাহলে আমার কাছে ফর্মুলা অনুযায়ী কিউ ইকুয়ালস টু কত হবে, 2 নম্বরের অঙ্কটা, কিউ ইকুয়ালস টু কি আছে, এনই। কিউ এর ভ্যালুটা কত আছে, 14.4 ইন্টু 10⁻19। এন এর ভ্যালু আমাকে বের করতে হবে, আর এর ভ্যালু কত, 1.6 ইন্টু 10⁻19 কুলম। তাহলে এখান থেকে 10⁻19 আর 10⁻19 যদি কেটে দিই তাহলে এন এর ভ্যালু বেরোচ্ছে কত, 1.6 বাই 14.4। তাহলে এখান থেকে যদি করা যায় তাহলে, না উল্টো হলো, সরি, এখান থেকে কি আছে 14.4 বাই কত, 1.6। এটা যদি করা যায় অন্ততপক্ষে, তার মানে 144/16। তাহলে এখান থেকে করলে হবে 6 নং 54, তার মানে 9টায় আসছে, তাই তো? অর্থাৎ 9টি চলে আসছে। আচ্ছা ঠিক আছে, 9টায় আছে। আর বলছে কি, পরিবাহীর ভরের কি পরিবর্তন হবে। তার মানে কটা ইলেকট্রন আমরা এখান থেকে দেখতে পাই যে ঘাটতি, 9টি ইলেকট্রন। তার মানে 9টা যদি ইলেকট্রন হয়, একটা ইলেকট্রনের ভর আমরা জানি কত, 9.1 ইন্টু 10⁻31 কেজি। তো 9টি ইলেকট্রন যদি বাইরে বেরিয়ে যায়, অর্থাৎ কি, যদি ধনাত্মক চার্জ উৎপন্ন করে, তাহলে 9টা ইলেকট্রনের ভরই বাইরে বেরোবে, তাই না? তাহলে সেক্ষেত্রে ভরের কি পরিবর্তন ঘটবে, তার মানে ইলেকট্রন বাইরে বেরিয়ে যাচ্ছে, ওদের ভর বাইরে বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ ভরের কি করবে, হ্রাস করবে। তাহলে কত ভর কমবে, তাহলে ভর
ভরের হ্রাস ঘটবে কতগুলো, ভরের হ্রাস ঘটবে কত, দেখো মাস ইকুয়ালস টু এনটি ইলেকট্রন আর তাদের প্রত্যেকের মাস। এনটি ইলেকট্রন মানে কটি ইলেকট্রন, 9টা, আর এক একটা ইলেকট্রনের ভর কত, 9.1 ইন্টু 10⁻31 কেজি। এখান থেকে করলে কত হবে, 9 আর 9 নং 81, তাহলে 81.9 ইন্টু 10⁻31 কেজি। অ্যান্সার ম্যাচ করে গেছে, দেখে নাও। তাহলে এটা একটা অ্যান্সার হবে, এটা একটা অ্যান্সার হবে নর্মালি, ঠিক আছে। এটা একটা অ্যান্সার, আর হচ্ছে কি এটা একটা অ্যান্সার, দুটো অ্যান্সার থাকবে। তাহলে আমরা 2 নম্বর অঙ্কটা আশা করি বুঝতে পেরেছি। না বুঝতে পারলে পজ করে দেবে, পজ করে দেখবে একবার, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। ওকে, পরের অঙ্কটা দেখো। 3 নম্বর অঙ্কটা খুব সোজা অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক দেখে নাও। কালকে আবার একটা ভিডিও দেবো, নর্মালি প্রত্যেকদিনই ভিডিও থাকবে, প্রত্যেকটা চ্যাপ্টার আশা করি চেষ্টা করছি সব ভিডিওগুলো দেওয়ার। দেখো বোঝো এর পরের কোশ্চেনটা কি বলতে যাচ্ছে, বলছে একটি কাচদণ্ড থেকে 6.25 ইন্টু 10⁻12 সংখ্যক ইলেকট্রন সরানো হলো। ইলেকট্রন বাইরে বের করে নেওয়া হয়েছে। তাহলে কাচদণ্ডে ধনাত্মক আধানের পরিমাণ কত হবে, আধানের পরিমাণ কত হবে জানতে চেয়েছে, তাই না। তাহলে আধান মানে কি, কিউ। তাহলে আবার দেখো থার্ড কোশ্চেনটা, কিউ ইকুয়ালস টু এন, এন মানে কত, 6.25 ইন্টু 10⁻12টা, আর এই মানে কত 1.6 ইন্টু 10⁻19। তাহলে 6.25 ইন্টু 1.6 ইন্টু 10⁻19 প্লাস 12। ওকে, তাহলে এখান থেকে করলে কত হচ্ছে 7 -7। তাহলে এখান থেকে করলে কত হয়ে যাবে, তাহলে এটা গুণ করতে হবে 6.25 ইন্টু 1.6, 6.25 অর্থাৎ 625, আর নিচে কত হলো 100, আর 1.6 এর ক্ষেত্রে কত হলো 16 বাই কত হবে 10, তাই তো। তাহলে এখান থেকে ইন্টু 10⁻, কত হচ্ছে -7। তাহলে এখান থেকে ভ্যালু কত করে হচ্ছে, খুব ভালো করে বোঝো। তাহলে 625, 16 মানে কত, 10 + 6 ইন্টু কত হবে 10⁻7, আর 3 মানে উপরে যদি চলে যায় তার মানে -3 হয়ে যাবে, তাই না। 1 2 3 তিনটে আছে। তাহলে এখান থেকে করলে কত হবে 625, আর ওটা কত 5 6 30, হাতে 3, 6 2 12, 13 14 15 5, হাতে 1, 6 6 34, আর 1 37। তাহলে এখান থেকে যোগ করলে ইন্টু 10⁻, কত হচ্ছে 10, 5 7 13 4, তাই তো। তাহলে এখান থেকে ভ্যালু কত হচ্ছে 625, ও সরি, এখান থেকে 625, এখানে শূন্য একটা আছে, আর 5 6 30 শূন্য, হাতে 3, 6 12 13 14 15 5, হাতে 1, 6 6 36, আর 1 37, 0 5 5 0, হাতে 1, 7 8 9 10 0, হাতে 1, 6 1 7 7 10। তাহলে এখান থেকে কথা হচ্ছে 1000 ইন্টু 10⁻10, তার মানে 1 2 3 4 মানে 10⁻4, আর এখানে 10⁻, কত -10। তাই ভ্যালু বেরোচ্ছে কত 10⁻6, আর 10⁻6 মানে কি আমরা জানি সবাই 1, এটা 10⁻6 কুলম্ব বেরিয়েছে। তাহলে আমাকে মাথায় রাখতে হবে 10⁻6 কুলম্ব মানে কি 1 মাইক্রো কুলম্ব, তাই তো। একটু পাশে কোন একটা জায়গায় লিখে রেখো মনে রাখবার জন্য, জাস্ট 1 মাইক্রো কুলম্ব মানে কত 10⁻6 কুলম্ব, 1 পিকো কুলম্ব যদি থাকে 10⁻12 কুলম্ব নর্মালি, ঠিক আছে। এগুলো থাকে। 1 ন্যানো মানে 10⁻9, ঠিক আছে। ন্যানো কুলম্ব মানে 10⁻9 কুলম্ব। ন্যানো মানে এটাই, কুলম্ব জাস্ট লাগানো হচ্ছে, মাইক্রো পিকো ন্যানো থাকলে এগুলো ভ্যালু সাধারণভাবে হয়, ঠিক আছে। মিলি যদি বলে স্মল এম, তাই 10⁻, কত হবে 3, এটা মনে রেখো জাস্ট, ঠিক আছে। ওকে, তাহলে আমরা মোটামুটি 3 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছি নাকি। পরেরটা চলে আসে 4 অঙ্কটার ক্ষেত্রে। বলছে একটি পলিথিনের টুকরোকে পশম দিয়ে ঘষা হলো এবং দেখা গেল সেটি 3 ইন্টু 10⁻7 কুলম্ব ঋণাত্মক আধান লাভ করেছে। আচ্ছা, তার মানে ঋণাত্মক আধান যদি লাভ করে, তার মানে পলিথিনের টুকরোকে পশম দিয়ে ঘষবার পরে পশম থেকে কিছু ইলেকট্রন পলিথিনের টুকরোর মধ্যে গিয়েছে। তো বলছে রোমান 1-এ পশম থেকে কত সংখ্যক ইলেকট্রন টুকরো স্থানান্তরিত হয়েছে সেটা বের করতে হবে। তার মানে পশম থেকে কটা ইলেকট্রন গিয়েছে সেটা বের করতে হবে, আর পশম থেকে পলিথিনে কি ভর স্থানান্তরিত হয়েছে যদি হয়ে থাকে তার পরিমাণ কত। আমরা পড়লাম যে পরিবাহীর ভরের কি পরিবর্তন হবে তার জন্য কি করতে হবে 2 নম্বর অঙ্কটায়, তাই না। ঠিক সেভাবে আমরা করবো নর্মালি। তাই সেখানে কি হবে ভালো করে লক্ষ্য করো।
বলছে একটি পলিথিন টুকরোকে পশম দিয়ে ঘষা হলো। প্রথমত কিউ ইকুয়ালস টু এনই। কিউ মানে কত কুলম আধান লাভ করেছে? 3 ইন্টু 10⁻⁻7। এন মানে কটা বের করতে হবে। ই মানে কত? 1.6 ইন্টু 10⁻⁻19। তাহলে এন এর ভ্যালু কত হবে? 3/1.6 ইন্টু 10⁻⁻7 প্লাস কত হবে? 19 হয়ে যাবে নর্মালি। তাহলে এখান থেকে ভ্যালু কত হচ্ছে? আচ্ছা, এখান থেকে যদি যাই নর্মালি চলে এসেছে 3/1.6 মানে 30/1.6 মানে 30/16 ইন্টু 10⁻⁻12 তার মানে 30/16, 16 দুগুণে তো 32 হয়। তাহলে প্রায় 2 এর কাছাকাছি। আমরা যখন এমসিকিউ চেক করবো প্রায় 2 এর কাছাকাছি, কিন্তু 2 এর থেকে একটু কম হবে। কেন? 16 দুগুণে 32 হয়, কিন্তু 32 থেকে কম আছে, 30 আছে। তাহলে বুঝে নিতে হবে 2 এর থেকে কম যে সংখ্যাটা আমার এমসিকিউতে থাকবে ইঞ্জিনিয়ারি সেভাবে অ্যাপ্রক্সিমেশন আমাকে চেক করতে হবে। তো নর্মালি এটাকে ভাঙলে এখান থেকে অ্যান্সারটা পাওয়া যাবে 1.873 ইন্টু 10⁻1.873 ইন্টু 10⁻12। কিন্তু তোমরা অপশন চেক করবার সময় কিন্তু বারবার বলছি 2 আছে, তোমার তো এই অ্যান্সার থাকবে না। তাই 2 ইন্টু 10⁻12 হচ্ছে, তাহলে 2 এর থেকে কম হবে, কারণ আমি এটাকে 30 থেকে 32 ধরে ক্যালকুলেশন করছি। 16 দুগুণে 32, তাই না? ওকে। আর নাহলে পয়েন্টে ওই 16 থেকে 16 তারপরে পয়েন্ট আবার ধরে ধরে মানে ভাগ করতে গেলে অনেকটা লেন্দি হয়ে যাবে, টাইম কিল হবে। ঠিক আছে? তো তার থেকে অ্যাপ্রক্সিমেশন করবে, সোজা লাগবে। আচ্ছা, তাহলে আমরা 4 নম্বরের অঙ্কটা বের করেছি। তাহলে সেখানে কতগুলো ইলেকট্রন বেরোচ্ছে? এইটা সংখ্যাটা বেরোচ্ছে। আচ্ছা, এখানে এনটা পূর্ণ সংখ্যাই আছে, প্রবলেম নেই কিছু, কারণ পয়েন্ট তুললে কিন্তু পূর্ণ সংখ্যায় বেরিয়ে চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, পয়েন্টটা কি বলছে? যদি হয়ে থাকে তার পরিমাণ কত ভরের। তো ভর মানে কি আমরা অলরেডি পড়েছি একবার 2 নম্বরে। ভর এম মানে কত? মাস অফ ইলেকট্রন ইন্টু যতগুলো। মাস অফ ইলেকট্রন মানে কত? 9.1 ইন্টু 10⁻31 কেজি, আর 1.87 ইন্টু কত হবে? 10⁻12। যদি এই দুটো গুণ করা হয় 9.1 ইন্টু 1.87 ইন্টু 10⁻কত হবে? -31 প্লাস 12। আচ্ছা, তাহলে মোটামুটি এই জায়গাটা গুণ করলে এই অ্যান্সারটা আসছে। আর অ্যাপ্রক্সিমেশন যদি করতে হয় তাহলে কি করবে? 9.1 কে 9 ধরো, 1.87 কে তুমি ধরো হচ্ছে 1.9 করতে পারো, অর্থাৎ প্রায় তুমি ডিরেক্টলি 2 ধরো। 2 ইন্টু 9 কত হয়? 18। তাহলে 18 অ্যাপ্রক্সিমেশন যদি করো, এটাকে 2 ধরতে পারো, এটাকে 9 ধরতে পারো। 9 দুগুণে কত হবে? 18। 18 ইন্টু 10⁻, এখান থেকে করলে কত হবে? 18 ইন্টু 10⁻, এটা করলে কত হবে? 9 10 11 2 1, তাহলে -19। এটাকে আছে কত? 18 হিসাবে। তার মানে প্রায় 1.8 ইন্টু 10⁻⁻18 কতগুলো? এত কেজি। দেখো প্রায় কাছাকাছি চলেছে। 1.8 অ্যাপ্রক্সিমেশন করেছি, কিন্তু অ্যান্সার আছে 1.706। অ্যাপ্রক্সিমেশন প্রায় ম্যাচ করে গেছে। এই অ্যাপ্রক্সিমেশন এইভাবেই করবে পরীক্ষার সময়। ঠিক আছে? যেটা এমসিকিউতে কাছাকাছি যাচ্ছে তোমার অ্যাপ্রক্সিমেশন করে সেটা তোমার অ্যান্সার হবে। বুঝলেন বিষয়টা? ওকে, থ্যাংক ইউ। তাহলে সেক্ষেত্রে আমরা মোটামুটি 1 2 3 4 4টে অঙ্কই আমরা করতে পেরেছি, এবং অঙ্কগুলো খুব একটা কঠিন ছিল না এখনো পর্যন্ত, তাই না? আচ্ছা, প্রত্যেক দিনই এমন করে প্রত্যেকটা অঙ্ক সলিউশন দেবো, অন্তপক্ষে ভালো করে দেখবে, বুঝবে, কোনো জায়গায় প্রবলেম হলে বলবে, চেষ্টা করছি যতটা করা যায়। ঠিক আছে? ওকে, তাহলে এই কটায় 4টে অঙ্ক বুঝতে পেরেছি, করতে পেরেছি। পরবর্তীকালে এরকম টাইপের অঙ্ক দিলে আমরা পারবো। ঠিক আছে, পরেরটা দেখি আমরা। পরে অঙ্কটা দেখো, লক্ষ্য করো। বলতে 5 আধান বন্টন দিয়ে আমাকে কোশ্চেন দিয়েছে। নর্মালি কিভাবে করবো দেখো, বুঝো। বলছি একটি 30 সেমি ব্যাসার্ধের গোলককে কত তড়িৎ আহিত করলে এর আধানের তলমাত্রিক ঘনত্ব 2/π স্ট্যাট কুলম পার সেমি স্কয়ার হবে। প্রথমত আমি যখন অঙ্কটা চেক করতে গেলাম, চেক করতে গিয়ে আমি দেখতে পাচ্ছি এখানে স্ট্যাট কুলম পার সেমি স্কয়ার আছে, অর্থাৎ সিরিয়াসে আছে, আর এটাও সিরিয়াসে আছে। তার আমার একক পরিবর্তনের কোনো ঝামেলা নেই। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি কি, যে 5-এরটা তলমাত্রিক ঘনত্ব কি? তলমাত্রিক ঘনত্ব বা সারফেস চার্জ ডেনসিটি সিগমা ইকুয়ালস টু কি হয়? কিউ বাই এরিয়া, অর্থাৎ আধান বাই ক্ষেত্রফল। আধান মানে কত আছে? 2/π স্টার্ট করলাম, কত? 2/π
পাই স্টার্ট করলাম পার সেমি স্কোয়ার, আর ব্যাসার্ধ বলা আছে 30, আর গোলক যেহেতু বলেছে, গোলকের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা সবাই জানি 4 পাই আর স্কোয়ার হয়। তো সেখানে করলাম কি 4 পাই আর মানে কত বলা আছে 30 সেমি ব্যাসার্ধ, তার মানে 30 ইন্টু 30 আর স্কোয়ার তো নর্মালি, তাই না? তাহলে এখান থেকে ভ্যালু কত পাবো, উপরে 2 নিচে 4 ইন্টু কত হবে পাই স্কোয়ার, উপরে পাই নিচে পাই, নিচে আর কত ইন্টু 30 ইন্টু 30। তাহলে এখান থেকে কত হচ্ছে, ভালো বেশ, তাহলে এখান থেকে ভ্যালুটা কত পাওয়া যাচ্ছে, 2 মানে হাফ 4 পাই আর স্কোয়ার, নর্মালি 2 বাই পাই পাওয়া যাচ্ছে 4 পাই আর স্কোয়ার, 30 সেমি আছে। স্টার্ট করলাম। ও সরি কোশ্চেনটা কি দিয়েছে, বলছে কি আধান এবার কত কত তড়িৎ আহিত করলে, তার মানে কি আছে আধানটা বের করতে বলেছে, কত তড়িৎ আহিত করলে, সরি। তাই সেক্ষেত্রে কি আছে আধান কিউ মানে কত হচ্ছে, আধান বের করতে বলেছে, কি কষ্ট কত হবে সিগমা এ, তলমাত্রিক ঘনত্ব সিগমা বলে দিয়েছে 2 বাই পাই স্টার্ট করলাম পার সেমি স্কোয়ার, ওকে। আর ক্ষেত্রফল মানে 4 পাই আর স্কোয়ার মানে 30 ইন্টু 30, ওকে। তো সেখান থেকে করলে কত হচ্ছে, পাই পাই তো কাটবে নর্মালি, তাহলে হচ্ছে কত 8 ইন্টু 30 30 900, আর 9 72, তার মানে এত কুলম্ব 7200, ওকে। ঠিক পরেরটা আশা করি এটা বুঝতে পেরেছো নর্মালি। পরেরটা কি বলেছে, একই রকম অঙ্ক 6 অঙ্কের ক্ষেত্রে চলো, বলছে একটি বস্তুর তলের ক্ষেত্রফল 25 সেমি স্কোয়ার এবং আধানের চলমাত্রিক ঘনত্ব 5 স্টার্ট করলাম পার সেমি স্কোয়ার। এটা দেখো দুটো সিরিজ আছে, ওর মোটা আধান কত সেম টু সেম, সিগমা ইকুয়াল টু কি কিউ বাই এ, আমাকে কিউ বের করতে দিয়েছে, তাহলে কিউ ইকুয়াল টু কি হবে সিগমা এ, সিগমা হচ্ছে তো আধানের চলমাত্রিক ঘনত্ব, তার মান বলে দিয়েছে কত 5 স্টার্ট করলাম পার সেমি স্কোয়ার, আর কত 25, 5 25 125, তার মানে এটা হচ্ছে কি স্টার্ট করলাম, হ্যাঁ সিরিজ পদ্ধতি যেহেতু সবগুলো তাই স্টার্ট করলাম, আর যদি এসে বলতো তাহলে সবগুলোকে কুলাম দিই, তার একটু স্টার্ট করলাম, হ্যাঁ দুটো স্টার্ট করলাম, কারণ দুটো সিরিজ আছে। পরে চলে আসুন 7 7 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি গোলককে 182 ইএসি আধান দিলে এর আধানের তলমাত্রিক ঘনত্ব কি হবে, এটাও দেখো লক্ষ্য করে সিরিয়াসে আছে, তার মানে নর্মালি 7 অঙ্কটা যদি যাওয়া যায় তাহলে সেক্ষেত্রে আধানের তলমাত্রিক ঘনত্ব বের করতে বলেছে, তার মানে সিগমা বের করতে বলেছে, সিগমা মানে কি কিউ বাই এ, কিউ কত আধান দেওয়া হয়েছে, কত ইএসি আধান 182, আর কেমন আছে বস্তুটা গোলক আছে, গোলকের ক্ষেত্রফল জানি আমরা 4 পাই আর স্কোয়ার, আর মানে কত 4 স্কোয়ার, তাহলে সেক্ষেত্রে কত হবে 182 বাই কত হচ্ছে 416, তাহলে 16 16 4 64, আচ্ছা এটা পাই মানে কত 3.14, ঠিক আছে আমরা 3 ধরে কাজ চালে আপাতত, তাই সেক্ষেত্রে কত হবে যদি 2 দিয়ে কাটা যায়, দেখো 2 দিয়ে যদি কাটা যায় তাহলে সেক্ষেত্রে কথা হবে 3 দুগুণে 6 2 দুগুণে 4 2 9 দুগুণে 18 2 2 32, তো আমরা এখান থেকে করলে 3 দিয়ে তো হবে না, 2 দিয়ে কাটা যাবে 2 16 16, আর এখান থেকে করলে কথা হবে 45 দুগুণে 90, কত হয় 45 দুগুণে 90, তাহলে 91 আছে অ্যাপ্রক্সিমেশন 45 ধরলাম, তার মানে এখান থেকে ভ্যালু এমন দাঁড়াচ্ছে অ্যাপ্রক্সিমেশন করেছে কিন্তু 91 কে 90 ধরে ক্যালকুলেশন করেছি, তাই না 45 হলো, তাহলে 45 বাই কত হবে 16 ইন্টু 3, আচ্ছা 3 16 মানে সরি 3 15 45 আমরা সবাই জানি, তাহলে 15 বাই 16 হচ্ছে প্রায় কত 15 বাই 16, 15 বাই 16 যদি ভাগ করা যায় তো সেক্ষেত্রে কত হবে লক্ষ্য করো, এখানে করলাম হ্যাঁ ভাগটা 16 15, কত হবে দশমিক নাও শূন্য চলে আসবে, আর এখান থেকে করলে কত হচ্ছে 8 6 48, 8 হবে 4 8 8 12, 8 9 দিয়ে করলে 6 9 54, 5 9 9 10 11 12 তাহলে 14, দেখো 9 চলে আসছে, কত হবে 9 6 9 54 4 হাতে 5 9 9 10 11 12 তাহলে 14, তাহলে এখানে কত হচ্ছে 6 4 5 ম্যাচ করে গেছে, তাহলে 0.9, তারপর আরো ঘর আসবে কিন্তু আমাদের অ্যান্সার দেখো দেখাও প্রায় 0.9, অ্যাপ্রক্সিমেশন অ্যান্সার, আমার ক্যালকুলেটর লাগবে না সেক্ষেত্রে, হ্যাঁ
কারণ আমাদের ক্যালকুলেশন তো করবার জন্য ক্যালকুলেটর দেবে না। কিছু কিছু সময় হয়তো আমরা বড় বড় অঙ্ক করবার জন্য ব্যবহার করবো, কিন্তু যতটা না করা যায় অ্যাপ্রক্সিমেশন অঙ্ক করা যায়, ঠিক আছে। তাহলে প্রায় অ্যান্সার কত হবে? 0.9 ESU পার সেমি স্কোয়ার নর্মালি। বুঝতে পেরেছি বিষয়টা? ওকে, তো এটা কিসেরটা গেল? 7 অঙ্কটা। আশা করি তো আমার 7 পর্যন্ত অঙ্ক বুঝতে পেরেছো। পরে আরো 3টা অঙ্ক আছে, 8, 9, 10। আচ্ছা, পরে চলে আসো। 8 অঙ্কটা দিয়ে আছে কি দেখো, বলছে কি দুটি 4 সেমি এবং 8 সেমি ব্যাস বিশিষ্ট গোলকের আধান সমান। দুটো গোলক আছে যাদের কি আছে? আধান সমান আছে। এদের তলমাত্রিক ঘনত্বের অনুপাত কত? তো সেক্ষেত্রে দেখো, আমরা যদি কাজ করি 8এরটা সিগমা 1 বাই সিগমা 2 তলমাত্রিক ঘনত্ব, তাহলে সেক্ষেত্রে ফর্মুলা যদি যাই তাহলে কথা হবে কিউ বাই এ 1 আর কিউ বাই কথা হবে A2। তো ফর্মুলা কত হবে? A2 বাই A1। তাহলে সেক্ষেত্রে A2 বাই A1 যদি করা যায় তাহলে কত হবে? 4 পাই আর স্কোয়ার হয়। তাহলে এখানে কত আছে? 4 আর 8। 8 ভাগ করলে ব্যাসার্ধ, তো ভাগ না করলে একই ব্যাপার, প্রবলেম নেই। তাও 8 সেমি ব্যাস আছে, তেমন ব্যাসার্ধ হবে কত? 4। তাহলে 4 পাই 4 স্কোয়ার। আর এটা 4 পাই ইন্টু কত হবে? 4 হচ্ছে ব্যাস আছে, অর্ধেক করলে কত হবে? 2, তাহলে 2 স্কোয়ার। তাহলে 16 বাই কত হবে? 4, তাহলে 4। তার মানে সিগমা 1 ইস টু সিগমা 2 ইকুয়ালস টু 4:1। বুঝতে পারলাম বিষয়টা? তাহলে ইজিলি হয়ে যাবে। 8এরটা বুঝতে পারলাম যখন, তাহলে 9এরটা করে ফেলি। 9 দিকটা দেখো, লক্ষ্য করো 9টা কি আছে? বলছে একটি গোলকের ব্যাস 2 সেন্টিমিটার দাঁড়ি, গোলকটি ফাঁপা ও পরিবাহী। দাঁড়ি গোলকটিতে 6.16 স্ট্যাট কুলম্ব আধান দেওয়া হলো। দাঁড়ি ওর বাইরের ও ভিতরের পৃষ্ঠে আধানের তলমাত্রিক ঘনত্ব নির্ণয় করো। নর্মাল কোশ্চেন আছে। প্রথমত ফাঁপা গোলীয় পরিবাহী, তো আমরা এটা জানি, আমরা পড়েছি ফার্স্ট চ্যাপ্টারে যে ফাঁপা গোলীয় পরিবাহীর ভিতরে কোনো আধান থাকতে পারে না। ফাঁপা গোলীয় পরিবাহীর ভিতরে কোনো আধান থাকতে পারে না, তাই জন্য ভিতরের পৃষ্ঠে আধানের তলমাত্রিক ঘনত্ব 0 হবে। কারণ আধান তো নেই, তলমাত্রিক ঘনত্ব মানে আধান বাই ক্ষেত্রফল, যেহেতু ভিতরে কোনো আধান থাকতে পারে না, তাই আধানের তলমাত্রিক ঘনত্ব কত হবে? 0 হবে। সেকেন্ড পার্টটা কি আছে? তাহলে বাইরের পৃষ্ঠে আধানের তলমাত্রিক ঘনত্ব, হ্যাঁ বাইরে আধান থাকতে পারে। কারণ যদি কোনো আমরা এখন গোলক আঁকতাম ফাঁপা গোলীয় পরিবাহী, তাহলে সমস্ত আধানগুলো কোথায় থাকতো? বহিঃপৃষ্ঠে সব থাকতো, বহিঃপৃষ্ঠে, আধান ভেতরে থাকতো না। হ্যাঁ স্যার, মাঝে মধ্যে তো বইতে দেখতাম যে এখানে গোল করে প্লাস কিউ লিখে থাকতো। হ্যাঁ, ওই পয়েন্টটাকে বলে সেন্টার অফ চার্জ। কি বলে? সেন্টার অফ চার্জ। এখানে টোটাল কিউ ছড়িয়ে রয়েছে, তা সেন্টার অফ চার্জ হিসাবে ধরা কি মিডিলে জিওমেট্রিক সেন্টারে ধরা হচ্ছে কি টোটাল আধানটা রয়ে গেছে, একে বলে সেন্টার অফ চার্জ নর্মালি। তাই জন্য এখানে লেখা হয়। কিন্তু আধান সবসময় কি আছে? ফাঁপা গোলীয় পরিবাহী, ফাঁপা, সলিডের না, কিন্তু ফাঁপার বাইরের পৃষ্ঠে আধান অবস্থান করে, ভেতরের পৃষ্ঠে থাকতে পারে না। তাই ভিতরের পৃষ্ঠে সিগমা ইনসাইড 0 হবে। কেন? ভিতরের পৃষ্ঠে আধান থাকে না, ভিতরের পৃষ্ঠে 0, ভিতরের পৃষ্ঠে 0। আচ্ছা, ঠিক তেমনই যদি বলা যায় তাহলে বাইরের পৃষ্ঠে কথা হবে সিগমা আউটসাইড। যদি বলা হয় তাহলে সিগমা আউটসাইড যদি বের করা হয় তাহলে সেক্ষেত্রে আধান কত? লক্ষ্য করো, 6.16 আধান। আর ক্ষেত্রফল কত আছে? ব্যাস 2 বলে দিয়েছে, ক্ষেত্রফল হবে কত? 4 পাই 1 স্কোয়ার। কেন? ব্যাস তো 2, ব্যাসার্ধ হবে কত? 1। তাই সেক্ষেত্রে ভ্যালু কত হবে? 6.16 4। এটা কত বলতে পারবো? 3.14 করা যায়। 3.14 পাইয়ের ভ্যালু তো, আর এটা 1 এর ভ্যালু 1। তুমি লক্ষ্য করো 3 দুগুণে 6 হয়, এই দিয়ে 2 দিয়ে যদি কাটা হয় তাহলে 4 দুগুণে 8 হয়, 2 হয়, আর 3 দুগুণে 6 হয়। তার মানে একে যদি 2 দিয়ে কাটা হয় তাহলে সেক্ষেত্রে 6.16 একটু বেশি হয় ভ্যালু, কিন্তু আমি সেক্ষেত্রে প্রায় আমরা 2 ধরলাম। কেন? প্রায় ওকে আমরা 3 ধরেছি, 3.14 কে অ্যাপ্রক্সিমেশন করছে কিন্তু 2। এখান থেকে কত হবে? 2/4, তার মানে হাফ মানে প্রায় অ্যান্সার 0.5 এর কাছে পিঠে হবে, 0.5 এর থেকে বেশি হবে। কেন বলো তো? কারণ এটা কিন্তু 2 না, সরি কম হবে, কারণ এটা কিন্তু 2 দিয়ে কাটলে 6.16 হবে না, আরো বেশি হয়, কিন্তু 2 বেশি ধরে নিয়েছে, তার মানে অ্যান্সার 0.5 অথবা তার থেকে কম অ্যান্সার হবে। ঠিক আছে, তাই সেক্ষেত্রে দেখো কোনটা হচ্ছে 0.49। 0.49 মানে কি? 0.5 এর থেকে কম, প্রায় কাছাকাছি।
ঠিক আছে, অ্যান্সার কি হবে, যেহেতু সিজিএস ছিল তাই স্ট্যাট কুলম পার সেমি স্কোয়ার হবে। বুঝতে পেরেছো বিষয়টা? নর্মাল, একদমই নর্মাল। পরে চলে আসো 10 অঙ্কটা, লাস্ট অঙ্ক আমাদের এক্সারসাইজে। 10 নম্বর অঙ্কটা কি আছে দেখো, 10টা কি বলছে, বলছে 4 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি এবং একই আধানে আহিত 64টি জলবিন্দু সংযুক্ত হয়ে একটি বড় জলবিন্দু উৎপন্ন করলো। দাঁড়ি উভয় ক্ষেত্রের জন্য তলমাত্রিক ঘনত্ব অনুপাত কত? দেখো এক্ষেত্রে আমরা একটা শর্টকাট ফর্মুলা বলেছিলাম ব্যাচে, যদি মনে থাকে তো, সিগমা যদি বলা হয় বিগ বাই সিগমা স্মল, সেক্ষেত্রে কথা n টু দি পাওয়ার 1/3। n টু দি পাওয়ার 1/3 মানে কথা এখানে যতগুলো নাম্বার অফ জলবিন্দু আছে সেগুলো, তার মানে ফর্মুলা কথা হবে 64 টু দি পাওয়ার 1/3। 64 1/3 মানে 4, তার মানে সিগমা বিগ ইজ টু সিগমা এস ইকুয়ালস টু 4:1। ঠিক আছে, অ্যান্সারটা মানে বেরিয়ে চলে যেত নর্মালি। কিন্তু এটা যদি বড মেথডে করা হয় তাহলে বড মেথডে করলে কেমন হবে নর্মালি বুঝে নাও, একদম প্রপার রুলস যেটা, সেক্ষেত্রে কথা হবে দেখো 4 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট ছোট ছোট কতগুলো জলবিন্দু আছে। কটা জলবিন্দু আছে? মোট 64, এমন 64টা জলবিন্দু আছে, তাই যুক্ত হয়ে একটা বৃহৎ মানের জলবিন্দু তৈরি করেছে। তাই মনে করলাম ছোটগুলোর প্রত্যেকের ব্যাসার্ধ কত, স্মল আর করে, প্রত্যেকের ব্যাসার্ধ কত করে, স্মল আর বড়টার প্রত্যেকের ব্যাসার্ধ কত করে আছে, বড়টার ব্যাসার্ধ, বড়টা একটাই আছে ব্যাসার্ধ ক্যাপিটাল আর। তাহলে আমি বলতে পারি এদের যখন ছোটগুলো থেকে বড় জলবিন্দু তৈরি হলো, মোট ভরের কোনো পরিবর্তন হয়নি, ছোটগুলো যুক্ত হয়ে বড়টা তৈরি করেছে। ইভেন আগেও জলের বিন্দু ছিল, এখনো জলের বিন্দু আছে, তার মানে ঘনত্ব এক আছে। ভর আর ঘনত্ব যদি একই থাকে তাহলে মোট আয়তনটা কি থাকবে, সমান থাকবে দুজনের। তাহলে সেক্ষেত্রে আমি কি বলতে পারি, আমি 64 এখন ধরছি না, লাস্টে বলছি, কারণ ওখানেই ফর্মুলাটা তৈরি হয়ে যাবে। তাহলে এনটা জলবিন্দু যদি থাকে, এনটা জলবিন্দুর আয়তন কত হবে, 4/3 পাই স্মল আর কিউব, আর বড়টার আয়তন কত হবে, 4/3 পাই ক্যাপিটাল আর কিউব। তাহলে সেক্ষেত্রে 4/3 পাই যদি কেটে দিই তাহলে ক্যাপিটাল আর এর ভ্যালুটা কত হচ্ছে বলতো, ক্যাপিটাল আর ইকুয়ালস টু n টু দি পাওয়ার 1/3 ইন্টু স্মল আর। খুব কাজের একটা ফর্মুলা, ঠিক আছে, এটা গেল। এবার আমাকে বলেছে প্রত্যেকটা জলবিন্দু ছোট আর বড় তলমাত্রিক ঘনত্ব অনুপাত বের করতে। তবে ঠিক আছে, আমি সিগমা বিগ বাই সিগমা স্মল করলাম তলমাত্রিক ঘনত্ব। তলমাত্রিক ঘনত্ব মানে কি, আধান বাই ক্ষেত্রফল। বড়টার মোট আধান কত আছে, এক একটা যদি স্মল কিউ করে আধান থাকে, এক একটা আধান কত করে আছে, একটি আধান আমি ধরলাম কিউ আছে, তাহলে বড়টার আধান কত হবে, বড়টির আধান 64টা যুক্ত হয়েছে, তাহলে 64 কিউ হয়ে যাবে নিশ্চয়ই, তাই না? 64টা যুক্ত হয়েছে মানে কি হবে, 64 কিউ তৈরি হয়ে যাবে আধান। তাহলে সেক্ষেত্রে কি বলতে পারি, তাহলে বড়টার মোট আধান কত, 64 কিউ, মানে আমি এন কিউ বললাম, এনটা জলবিন্দু থাকলে। আর ক্ষেত্রফল কত হবে, 4 পাই ক্যাপিটাল আর স্কয়ার। আর নর্মালি সেক্ষেত্রে ছোটগুলোর প্রত্যেকটা স্মলের জন্য কি আধান কিউ, এবং প্রত্যেকের ক্ষেত্রফল কত, 4 পাই স্মল আর স্কয়ার। যেমন যদি কাটাকুটি করি তাহলে সেক্ষেত্রে কি হবে, কিউ কিউ কাটছে, 4 পাই কাটছে, সেক্ষেত্রে কিউ কিউ কেটে যাচ্ছে, তাহলে n ইন্টু স্মল আর স্কয়ার বাই কত হবে, ক্যাপিটাল আর স্কয়ার। তাহলে n ইন্টু স্মল আর স্কয়ার মানে কত, স্মল আর স্কয়ার থাকলো, আর ক্যাপিটাল আর স্কয়ার মানে কত হবে, এখান থেকে ফর্মুলা দেখো, n টু দি পাওয়ার 2/3 ইন্টু স্মল আর স্কয়ার। তাহলে স্মল আর স্কয়ার কি হলো, উপর নিচে হেঁটে গেল, তাহলে n টু দি পাওয়ার কত আছে, 1 মাইনাস 2/3, তাহলে কত হবে n টু দি পাওয়ার 3 মাইনাস 2/3 মানে 1/3। সেটাই আমি একবারে ফর্মুলাতে লিখেছিলাম, n টু দি পাওয়ার 1/3। এবার n এর জায়গায় জাস্ট আলটিমেটলি ভ্যালু বসানো পালা। তাহলে ভ্যালু কত বসাবো, সিগমা বিগ বাই সিগমা স্মল ইকুয়াল টু n এর জায়গায় কত আছে 64, তাহলে 64 টু দি পাওয়ার 1/3, তাহলে কত হয় 4। তাহলে অনুপাতটা কত, 4:1। বুঝলে বিষয়টা? ওকে, ঠিক তেমনই এখানে অঙ্কটা নেই, একটা অঙ্ক আছে এমন এমসিকিউ এর জন্য, মোটামুটি ঠিক আছে অঙ্কটা। সেটা কি, তোমাদের বইতে লক্ষ্য করে দেখবে, মনে রাখবে যে গতিশীল অবস্থায় কোনো আধান, কি বললাম, গতিশীল অবস্থায়
কোনো আধান এর মান যদি বলা হয় কিউ, কি কষ্ট কি হবে, কিউ নট রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, রিলেটিভিটি ফর্মুলা। হ্যাঁ, তো সেখানে কিউ নট মানে কি, রেস্ট অবস্থায় মাস বা স্থির অবস্থায়, মানে মাস হচ্ছে রেস্ট অবস্থায় আধান, রেস্ট অবস্থায় আধান। তো সেখানে ভি এর মান, অর্থাৎ ভি মানে হচ্ছে যে গতিবেগে চলছে, আর সি মানে কি, শূন্যস্থানে আলোর বেগ, শূন্যস্থানে আলোর বেগ। এমসিকিউ এর কোশ্চেন ছিল একটা, একটু অন্যরকম নর্মালি। তো যদি এখানে বলা হয় যে সি এর মান ভি এর থেকে অনেক অনেক গুণ বড়, কি বললাম, যদি সি এর মান ভি এর থেকে অনেক অনেক গুণ বড়, তাহলে ভি স্কয়ার বাই যখন সি স্কয়ার করবো তখন এর ভ্যালুটা প্রায় 0 হয়ে যাবে না, প্রায় 0 হয়ে যাবে না ভি স্কয়ার বাই সি স্কয়ার করলে, কেননা উপরের তুলনায় নিচেটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে কিউ এর ভ্যালু কত হবে, কিউ ইকুয়ালস টু কিউ নট রুট ওভার 1 মাইনাস 0 প্রায়, তাহলে ভ্যালু হবে কত, কিউ 0, অর্থাৎ রেস্ট মাস আর হচ্ছে বস্তুর গতিশীল অবস্থায় ভর, রেস্ট মাস হয় রেস্ট চার্জ, আর গতিশীল অবস্থায় চার্জ দুটোরই কি হয়ে যাবে, সেম হয়ে যাবে। বুঝতে পারলে বিষয়টা? অঙ্কটা খুব ভালো, খুব সুন্দর একটা অঙ্ক, ভালো করে দেখবে। আচ্ছা, তাহলে আমরা যে কোনো অঙ্ক করলাম সে কটা অঙ্ক বুঝতে কোনো অসুবিধা নেই। এছাড়া যখন আমরা নোট লিখিয়েছি, নোট লেখানোর সময় তুমি লক্ষ্য করবে কতগুলো অঙ্ক এক্সাম্পলে দিয়েছে, কত এক্সাম্পল দিয়েছে, ঠিক আছে, সেগুলো দেখবে, আর এক্সারসাইজে প্রত্যেকটা অঙ্ক দেখবে। আশা করি থার্ড সেমিস্টারে কোনো প্রবলেম হবে না নর্মালি। ওকে, থ্যাংক ইউ। আশা করি সবার ভালো লেগেছে, সবাই ফলো করতে থাকো ততক্ষণে। ফলো মানে এটাই যে প্রত্যেকদিন কিছু না কিছু আসবে এবং তোমরা সেগুলো পাবে। অঙ্কগুলো যতটা ভালো করে বোঝার দরকার ততটা ডাবল রিভিশন করবে, ম্যাক্সিমাম নাম্বার তুলবে। ওকে, থ্যাংক ইউ, গুড নাইট।